পরবর্তী গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। সকাল এখন 8টার কোটায় আনভির সোফার কোণে বসে পিরিয়ডের ব্যথায় খাসমিস খাচ্ছে। পিরিয়ডের জন্য পেটের নিচে যে পেইন হয় তা কাউকে কখনো বলে বোঝানোর সাধ্য কারো নেই। ওয়াহেজের ফজরের নামাজ পড়ার জন্য বেরিয়েছিল যে এখনো বাড়ি ফেরেনি। আনভিরও ঘর থেকে বেরোচ্ছে না। যেখানে কেউ তাকে মূল্য দেয় না সেখানে সে কোথায় যাবে? তাদের সাথে গায়ে পড়ে কেন কথা বলবে? এইসব বউ শাশুড়ির নাটক জি বাংলায় মানায়, বাস্তবে নয়। কেউ যদি আনভিরের বিষয়ে মিথ্যে একটা ধারণা পুষে সেটিকে খুঁটি বানিয়ে যদি আনভিরের সাথে কথা না বলে বা খারাপ আচরণ করে, তাহলে এখন আনভির কি করবে? আনভির তো কিছু করার নেই। সে কাউকে তেল মারতে পারে না, তাই চুপচাপ বসে আছে। যা হবে দেখা যাবে। এর মানে এই নয় আনভির বিনয়ী নয়। আনভির যথেষ্ট বিনয়ী, তবে তাদের সাথে যারা তার সাথে বিনয়ী। সে বেহায়া নয় অবশ্য। আনভির পেটের খিদার সাথে অসহ্য ব্যথা নিয়ে ঝিম মেরে বসে থাকায় সোফায় এক কোণে আনভির বসে আছে। কিছু সময় পার হওয়ার পর ঘরে প্রবেশ করে উর্ষা, মানে ওয়াহেজের মা। উর্ষাকে দেখে আনভির ধীরে ধীরে উঠে দাঁড়ায়, তবে সালাম দেয় না আজ আর, কারণ গতকাল সে তাকে সালাম দিয়েছে কিন্তু তিনি কোনো প্রকার উত্তর শোধায়নি। তো যে সালামের উত্তর দেয় না তাকে কিসের জন্য বরাবর সালাম দেবে? আনভির আজ তাকে দেখে ধরফরিয়ে উঠে না না দাঁড়িয়ে সময় নিয়ে ধীরে লয়ে স্বচ্ছন্দে উঠে দাঁড়ায় এবং চেহারায় প্রতিক্রিয়া। উর্ষা যেমন একটা কড়া বিরক্তি আচরণ ধরে রেখেছে, তেমন বিরক্তি রেশ আর গম্ভীর্য টেনে ধরে। উর্ষা আনভিরের কাঠ গলায় বলে, এই যে তুমি তো নতুন বউ হিসেবে আছো, অথচ কোনো প্রকার দায়িত্ব পালন করছো না। আমাদের বাড়ির বউরা কিন্তু এমন না, তারা রান্নাবান্না স্বামী সব সামলায়। যাও, আজ সকালে নাস্তাটা তুমি বানাও। আনভির তো ঠিকমতো হাঁটতেও পারছে না, নাস্তা কিভাবে তৈরি করবে সে? তারপরও কোনো প্রকার কথা না বলে চুপচাপ উষার সাথে নিচে যায়। এইরূপ সমস্যা তো কাউকে বলে বোঝানো অসম্ভব, তাই আর না বলেই ভালো। কিরমির খেয়ে খেয়ে সহ্য করে নিল। এখন আনভির কিচেনে যেতে তার চাচি শাশুড়ি আনভিরকে দেখে এক প্রকার তাচ্ছিল্য করে কিচেন থেকে বেরিয়ে যেতে থাকে। আনভিরও ওনার দিকে বিরক্তির চোখে তাকিয়ে চেয়ে ফিরে নেয়, অর্থাৎ বুঝিয়ে দেয় সে তার মনে আচরণে এমন আচরণে খুব বিরক্তি তার উপর। উষা আনভিরকে কোথায় কি আছে দেখিয়ে বেরিয়ে যায়। আনভির অসহ্য ব্যথায় বয়ে নিয়ে নাস্তা তৈরি করছে। দাঁড়ালে মনে হচ্ছে বসলে ব্যথা কমবে, বসলে মনে হচ্ছে দাঁড়ালে ব্যথা কমবে। আনভির শান্তি কোনোভাবে উপলব্ধি করতে সক্ষম হচ্ছে না। আনভির সকালের নাস্তা হিসেবে প্রথমে তৈরি করে, নাস্তা হিসেবে বেশি কিছু করতে পারেনি। পরেটা আর লাচ্ছি, সাথে দুধ চা জাল দেয়। এগুলোতে তো হবে না, উল্টো খোঁচা মারার কথা শুনতে হবে। তাই ঠিক করে এখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় খাবার শারিত রান্না করবে। যেমন ভাব তেমনি কাজ। আনভি শুরু করে রান্নার কাজ। যেহেতু সবাই নাস্তা করবে 9টায়, এর মধ্যে হয়ে যাবে। যাবতীয় উপকরণ একসঙ্গে করে প্রথমে সে একটি হাঁড়িতে ঘি গরম করে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা ও নানান রকমের গুঁড়ো ও গোটা মশলার সাথে হাড়সহ খাসির মাংস ভালোভাবে কষিয়ে নেয়। মাংস কিছুটা ভাজা হলেও সে এত টুকরো করা টমেটো, আলু, গাজর, লাউ ও পর্যাপ্ত পানি দিয়ে ঢেকে দেয়, যাতে মাংস ও সবজি সেদ্ধ হয়ে দারুণ স্বাদে একটি পাতলা ঝোল বা স্টু তৈরি হয়। রান্না শেষে আনভির একটি বড় পাত্রের নিচে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে রাখা রুটি সুন্দর করে বিছিয়ে দিচ্ছে এবং তার উপর গরম গরম মাংস, সবজি ও পুরো ঝোলটা ঢেলে দেয়, যার ফলে রুটিগুলো দ্রুত ঝোল শুষে নিয়ে একদম নরম তুলতুলে হয়ে সুস্বাদু শরীর পরিবেশনের জন্য পুরোপুরি তৈরি হয়ে যায়। রান্না শেষ করতে করতে 9টা বেজে যায়। উষা রান্নাঘরে প্রবেশ করে। শরীর দেখে বেশ খুশি হয়ে যান মনে মনে। শরীর ওনার খুব প্রিয় খাবার। উনার নয়, পুরো ইবনান পরিবারে, বিশেষ করে ওয়াহেজের আর ওয়াসিফার। আনভির উনাকে দেখেই কিছুটা ইতস্ত হয়ে বলে, আর কিছু তৈরি করব? উষা আনভিরের রান্না করা সব কিছুর উপরে একবার নজর বুঝিয়ে আনভিরের দিকে তাকায় আর বলে, না, আর কিছুই করতে হবে না, যাও এগুলো টেবিলে পরিবেশন করে দাও। সবাই বসে আছে খাবারের অপেক্ষায়। আনভিরের হাঁটার শক্তি নেই, বড্ড ক্লান্ত লাগছে। এই অল্পতেই ক্লান্ত হওয়ার মেয়ে সামাইরা সিদ্ধ আনভির নয়, কিন্তু সুস্থ হওয়ার ক্লান্তি কাজ করছে। আনভির তাও স্বাদের একটা বড় বাটি নিয়ে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে যায়। পরিবারের সবাই এখানে বসে আছে। আনভির ডাইনিং টেবিলের উপর খাবারটা রাখে। কোনো দিকে না তাকিয়ে কেমন অস্বস্তি লাগছে তার। আয়রা স্বাদী দেখে উচ্ছ্বাস নিয়ে বলে, মাশাআল্লাহ, শারিত রান্না করেছে ভাবি। এটা তো আমাদের সবার পছন্দের। খুব সুন্দর ঘ্রাণ আসছে, ইনশাল্লাহ খেতেও ভালো হবে। আনভির কিছু বলে না। ওয়াহেজ মুখ তুলে একবারে আনভিরের দিকে তাকায়। ইস, পুরো ফর্সা মুখটা লালচে হয়ে গেছে। রান্না করে
কবলে পড়ে ওয়াহেজের এক পলক তাকিয়ে চোখ নামিয়ে নেয়। মন চায় তাকাতে, কিন্তু সবার সামনে এভাবে তাকালে মান সম্মান থাকবে বলে মনে হয় না। তার না না চোখের চাহনিতে হেফাজত রাখাই ভালো। আনভির কিচেনের দিকে পা বাড়ায় বাকিগুলো আনতে। তখনই উষা কিচেন থেকে বেরিয়ে আস্তে আস্তে বলেন, আর নিয়ে আসতে হবে না, যাও গিয়ে চোখ মুখ ধুয়ে আসো। পুরো লাল হয়ে গেছে, এমন লাল হয়েছে মনে হচ্ছে পুরো ইবনান বংশের জন্য রান্না করে ফেলেছ। আনভির হতাশা চোখে একবার উষার দিকে তাকায়, তারপর মাথা নাড়িয়ে উত্তর দেয়, জি এতটুকু বলে আনভির রুমে যাওয়ার জন্য উদ্যত হয়। তখনই পিছন থেকে শুনতে পাই উষা বলেছে, আজ রাতে দুপুরের রান্না কিন্তু তোমাকেই করতে হবে। আমার যেন আরেকবার বলতে হয় না। আনভির পা পিছু থেমে যায়। সে ঘাড় ঘুরিয়ে ওনার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে আবারও সামনে ঘুরে হাঁটতে শুরু করে। এমন খোঁচা মারা কথা আনভির একদম পছন্দ না। যা পছন্দ নয় তা মুখোমুখি বরাবর তার পড়তে হচ্ছে। দীর্ঘশ্বাস ছাড়া ব্যতীত তার আর কিছুই করার নেই। এটা শ্বশুরবাড়ি, এখানে মানিয়ে নিতে হবে। চারজন চারটে কথা বলবে, তা শুনেও না শোনার ভান ধরতে হবে। এটা নিয়তি, আর কিছুই করার নেই। আনভির ঘরে এসে সোফায় বসে ক্লান্ত শরীরে এলিয়ে দেয়। ইতস্ত অপমান, লজ্জায়, সংকোচ, অস্বস্তি সব রোগে আক্রমণ হয়ে গেছে একসাথে। সে মনে মনে ভয় আর একটা যোগ হয়েছে, তা হলো নাস্তা কেমন হলো আল্লাহ জানে। এই বাড়ি যে লোকেরা না জানি কেমন ভুল বের করে। ফ্রেশ হয়ে এসেছিল কোথায় আর ফ্রেশ হবে, আর অলসে মতো গা এড়িয়ে বসে আছে সোফায়। নাস্তা শেষ করে ওয়াহেদের ঘরের দিকে আসে, রেডি হয়ে কার্যকলায়ে উদ্দেশ্য রওনা দিতে তো হবে। ঘরের দরজার সামনে এসে ওয়াহেদের পা থেমে যায়। আড়াল থেকে দেখতে পায় আনভির ছটফটানি, পেটের নিচে দুই হাত চেপে ধরে ওঠে, তো আবারও বসে শান্তি না পেয়ে সোফায় উষ্ণে মাথা রাখে। একরকম একটু সময় জিরায়, তারপর আবার উঠে দাঁড়ায়, দাঁত চেপে হাঁটে, তো আবার বসে যায়, পানি খায়, তো আবার উঠে হাঁটতে শুরু করে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আনভির কার্যকলাপ লক্ষ্য করে বুঝতে পারে আনভির পেইন হচ্ছে, ও ভীষণ প্যানিক করছে। ওয়াহেজ ঘরে ঢুকতে চেয়েও ঢোকে না। দ্রুত পায়ে নিচে লিভিং রুমে এসে উষার সামনে গিয়ে দাঁড়ায়। যিনি নাস্তা শেষে উপরে নিজের রুমে যাচ্ছে। ওয়াহেজের উষার পথ আটকে দাঁড়িয়ে ইতস্ত নিয়ে জিজ্ঞেস করে, মা আজ দুপুরে সামাইরা রান্না করার কথা না? আজ না হয় তুমি করে নাও মা রান্নাটা প্লিজ। কাবির নামায় আনভিরের নাম সামাইরা। ছিদ্র আনভির দেখে ওয়াহেজ আনভিরকে সামাইরা ডাকে। এই প্রথম তার নামই উচ্চারণ করলো সে। উষার ছেলে মুখে এমন কথা শুনে রুক্ষ গলায় বলে, কেন আমি করব? কেন? এক জীবনেতে আমি করলাম, এখন ছেলেকে বিয়ে করিয়েছি, এখন তো ছেলের বউয়ের রান্না করার কথা। আমি কি জন্য করব? বিয়ের একদিন না হতেই বউয়ের আঁচলে নিচে চলে গিয়েছিস। ওয়াহেজ তো পড়ে যায় বিব্রতকর পরিস্থিতিতে। ওয়াহেজ উষাকে থামিয়ে বোঝানোর জন্য বলে, মা তুমি শোনো, ওর পক্ষে কথা বলছি না। ওর না। ওয়াহেজের লজ্জায় মুখ থেকে কথাটা বের করতে পারছে না। অনেকটা সংকোচ নিয়ে সে উচ্চারণ করে, মা সামাইরার পিরিয়ড হয়েছে অ্যান্ড ওর পেইন হচ্ছে অনেক। ও আমাকে সেটা বলেনি। আমি ঘরে প্রবেশ করার সময় আড়াল থেকে দেখলাম। তুমি তো বোঝোই আমার থেকে ভালো, সেজন্য বললাম একটু ছাড় দাও না তাকে আজ। উষা আনভিরের অবস্থা বুঝতে পেরে কিছুক্ষণ চুপ থেকে গা ছাড়া ভাব নিয়ে বলেন, আচ্ছা ঠিক আছে, রান্না করতে হবে না। এটা বলে তিনি ওয়াহেজের পাশ কাটিয়ে উপরের দিকে এগিয়ে যান। ওয়াহেজ প্রশান্তি শান্ত শ্বাস ছেড়ে ঘরের দিকে যায়। ওয়াহেজ ঘরের সামনে এসে শুকনো কাশি দিতে দিতে ঘরে প্রবেশ করে, যাতে আনভির নিজেকে সামলে নেয়। আনভির ওয়াহেজকে দেখে সোফায় বসে থাকে চুপচাপ, একদম স্বস্তি হয়ে। ওয়াহেজের আনভির দিকে তাকায়, আনভিরও তার দিকে তাকায়। চোখাচোখি হতেই দুজনের চোখ নামিয়ে নেয়। ওয়াহেজের বেডের দিকে এগিয়ে এসে বেড সাইড ক্যাবিনেটের উপর থেকে পানির বোতল হাতে নিয়ে এমন একটা ভান করে যেন সে পানি খাবে। এমন ভান করতে করতে আনভিরকে বলে, সামাইরা শোনো, আজ রান্না তোমার করতে হবে না, মা করবে। আনভির তো ভোরকে যাওয়ার চোখ নিয়ে ওয়াহেজকে দিকে তাকিয়ে থাকে। ওয়াহেজ আনভিরের এমন তাকানো দেখে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, কি হলো, তুমি আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন? আনভিরও ভ্রু কুঁচকে বলে, আপনি পানি কোথায় খাচ্ছেন? এই বোতলে তো পানি নেই। হ্যাঁ, এই বোতলে পানি নেই, খালি বোতল নিয়ে ভান ধরছি। ওয়াহেজ মূলত ভান ধরেছিল আনভিরকে এই কথাটা বলার জন্য। সংকোচে ঠেলায় ওয়াহেজ সব গুলিয়ে নিচ্ছে। ওয়াহেজের খেয়াল করেনি যে পানির বোতলে পানি নেই। ওয়াহেজ আনভিরের কথায় বোতলের দিকে তাকিয়ে হাবার মতো আমতা করে বোতলটা জায়গার মতো রেখে বলে, ও নেই, পানি নেই। আনভির বিরক্ত প্রকাশ করে বলে, অদ্ভুত,
মিস্টার প্রেসিডেন্ট, আপনি এত লজ্জায় কেন পাচ্ছেন? কি বলবেন সরাসরি বলুন। লজ্জায় কি এখানে ওয়াহিদের খানিকটা আত্মসম্মানে আঘাত হানে আনভিরও এই কথাটা। তাই এবার সে সরাসরি আনভিরের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, লজ্জার কিছুই নেই। মূলত কথা তোমার সাথে আমি অ্যাডজাস্ট করতে পারছি না। তো মূল কথা যখন বলেছো তাহলে শোনো, আজকের রান্নাটা তোমার করতে হবে না। আমি মাকে বলেছি তোমার পেইন হচ্ছে। পেইন কিসের পেইনের কথা বলেছেন আপনি? আমি কি আপনাকে বলেছি যে রান্না করতে পারবো না? এখন উনি ভাববেন আমি মনে হয় আপনাকে বলেছি এটা বলতে। আমি বুঝি, সব বুঝি আমি। তোমার তো পেইন হচ্ছে, তাহলে কিভাবে রান্না করবে? তাই আমি না করে দিয়েছি। খুব ভালো করেছেন। আপনার পা দুটো দিন, আমি সালাম করব। দেশের পণ্ডিতি করতে করতে এখন আমার বেলায় পড়েছেন। এখন যদি আমাকে এই বিষয় নিয়ে কোনো প্রকার কথা শুনতে হয় তাহলে দেখবেন আমি আপনার পণ্ডিতি কিভাবে বের করি। ওয়াইজের আনভিরের কথা শুনে হালকা রেগে যায়। এই জগতে কারো ভালো করতে নেই, ভালো করতে গিয়েও খারাপের তকমা লেগে গেল। ওয়াহেজের আনভিরের দিকে দু কদম এগিয়ে এসে বলে, তোমার কি কৃতজ্ঞ বোধ নেই? অকৃতজ্ঞ মেয়ে। তোমার জন্য আমি লজ্জায় শরম গিয়ে মায়ের কাছে গিয়ে বললাম তোমার সমস্যার কথা। আমি তো কৃতজ্ঞ, আমি আপনার প্রতি খুবই কৃতজ্ঞ। যদি কেউ আমায় কিছু বলে এই নিয়ে তাহলে আসল কৃতজ্ঞ আমি। আপনাকে দেখব ইনশাল্লাহ। কি বলবে? কেউ কিছুই বলবে না। বলিও আমি অসুস্থ। আমি কিভাবে রান্না করব? আমাকে ওয়াহেজে বলেছে রান্না না করতে। আনভির ওয়াহেজের হঠাৎ এমন প্রেম দেখে বিতৃষ্ণার্ত কণ্ঠে বলল, এত শুকনো প্রেম আপনি আমার জন্য ঢালবেন না বলে দিলাম। আপনি হঠাৎ এত ভালো ব্যবহার কী জন্য করছেন? দেখো আমি এমন ভালোটা বোঝার ট্রাই করছি, এতে উপরে আর কিছুই নাই। এটা বলে ওয়াহেজ কাপড় রাখা ঘরে চলে যায়। ধপাস ধপাস কদম ফেলে। আনভির স্থিতিস্তিমি হয়ে বসে থাকে আর মনে মনে ভাবে, না লোকটাও অত খারাপ নয়, ভালো আছে কিছুটা। আগে বলেই দেই এই গল্পের সময়টা 2026 সালের বেশ পরে কোনো এক কাল। বাস্তবতার সাথে এই গল্পের দূরত্ব কোনো সম্পর্ক নয়। দেশের চিত্র শাসনের এখন অমূল্য বদলে গেছে। বর্তমানে আইনে মুসলিম নারীদের জন্য হিজাব এবং বোরকা ছাড়া ঘরের বাইরে বের হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। নারীরা চাইলে ঘরের বাইরে বের হতে পারবে, চাকরি করতে পারবে, কিন্তু মুসলিম হলে পর্দা বজায় রাখা আইনের চোখে বাধ্যমূলক। হিন্দু বা অন্য ধর্মীয়দের জন্য এই নিয়ম প্রযোজ্য নয়। এই কড়া নিয়মে প্রত্যক্ষ প্রেসিডেন্ট ওয়াহেজ। আর এই কারণে আড়ালে অনেকেই তার সোচ্চাচার বলে ডাকে। তবে সময়ের সাথে সাথে সাধারণ মানুষ এই কড়াকড়ি নিয়মের মর্ম বুঝতে পেরেছে এবং সমাজও এখন এই আইনের অবাস্তব। ওয়াহেজের চাচাতো বোন ওহি, তাদের ইবনা পরিবারে নারীদের কখনো বাইরে মানুষের সামনে প্রকাশ্য আনা হয় না। তাই ওহির পরিচয়ও সবাই অজানা। ওহি এতদিন দেশের বাইরে ছিল, কয়দিন হলো দেশে এসেছে। ওয়াহিদ দীর্ঘদিন প্রবাসে থাকায় দেশে অমূল্য বদলে যাওয়ায় এই সমাজ ব্যবস্থা সম্পর্কে সে অনেকটাই অজ্ঞ। তার ধর্মনীতিতে বয়ে আধুনিকতায় যা বর্তমান সময়ে কটক্ষ বাস্তবতার সাথে বড্ড বেমানায়। বাড়ির দারোয়ান বা কোয়ার্টারদের চোখ এড়িয়ে ওহি নিঃশব্দে বেরিয়ে এসেছে রাস্তায়। তার গন্তব্য বাসার ঠিক পাশে ডিপার্টমেন্টাল স্টোরে, উদ্দেশ্যে একটু দই কেনার। কিন্তু ওই পরনে পশ্চিমা ধাঁধের টপস আর হাঁটু ছোঁয়া ট্রাউজার। হিজাব বা বোরকা কোনো অস্তিত্ব নেই তার শরীরে। সে জানে এই পোশাকে রাস্তায় বের হওয়া এখন আর কেবল ফ্যাশনের অংশ নয়, বরং রাষ্ট্রীয় আইনের এক গুরুতর অপরাধ। তারপরও এসব পাত্তা না দিয়ে বেরিয়েছে। দোকানের ঢুকে সে স্বাচ্ছন্দ্য দইয়ের খোঁজ করে। দোকানি কাজ থামিয়ে একবার ওয়াহিজ আপাদমস্তক ভালো করে দেখে নেয়। তার দৃষ্টিতে বিস্ময়, চোখ ঘৃণায় অবশ্যই বেশি আসে। দোকানি ভালো হয়েই গলায় ওহির দিকে প্রশ্ন ছুড়ে দেয়, আপনি হিন্দু নাকি মুসলিম? ওয়াহিজ কিছুটা অবাক হয়। সে দই কেনার সাথে ধর্মের কি সম্পর্ক? তাও সহজ গলায় উত্তর দেয়, মুসলিম। দোকানি কোনো কথা না বলে ফ্রিজ থেকে দই পাত্রটি বের করে আনে, কিন্তু কাউন্টারে রাখা বদলে সে ক্ষিপ্ত প্রস্তারের দইয়ের ঢাকনা খুলে সরাসরি ছুঁড়ে মারে ওহির দিকে। সাদা দইয়ের অস্তরণ ওহির শিউরে আর পোশাকে লেপ্টে যায়। ওহি হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। ঘটনা আকম্মিত, সে বাক্রুদ্ধ। দোকানি এবার গর্জে ওঠে, বেপর্দা নারী, কোন সাহসে তুমি এই রূপে ঘর থেকে বের হচ্ছ? মুসলিম হয়ে লজ্জা করে না তোমার হলে সমাজের ভাইরাস। দোকানি চিৎকার করে মুহূর্তে ভিড় কমে যায়। উৎসুক জনতা ঘিরে ধরে ওহিকে। ভিড়ে ফিসফিসানি স্পষ্ট শোনা যায়। কেউ কেউ হয়তো মানবিক দৃষ্টিকোণায় থেকে বিষয়টা মেনে নিতে পারছে না, বলছে কাজটা ঠিক করো না, এভাবে গায়ে
দেওয়া উচিত হয়নি, কিন্তু অধিকাংশ কণ্ঠে সমর্থ সুর। ঠিকই তো হয়েছে, মুসলিম মেয়ে হয়ে এমন উচ্ছৃঙ্খল পোশাক পরেছে কেন? এ তো পাপ। দেশে এখন ওয়াহিদের শাসন, তাকে কেউ বলে সোলচার, কেউ বা মান্য করে কঠোর শাসন হিসেবে। তার প্রাণীয় আইনের মুসলিম নারীদের জন্য পর্দা করা বাধ্যতামূলক। অন্য ধর্মীয়দের জন্য ছাড় থাকলেও মুসলিম নারীদের হিজাব বোরকা ছাড়া বাইরে বের হওয়া দমনীয় অপরাধ। ওয়াহেজের এই লৌহকণ্ঠী আইনে বেড়াজাল আটকা পড়ে গেছে ওহি মতো বেহায়া রূপে চলাফেরা করা অনেকে। হাট গেট ছুঁয়ে পুলিশের টাইগেরে এসেছে ওই, তাদের চোখ দেখে করে হয়তো এবার সে সুবিচার পাবে। গায়ে দই ছোঁয়া অপরাধে দোকানি শাস্তি পাবে, কিন্তু পুলিশ পরিস্থিতি দেখে উল্টো ওয়াহির দিকে এগিয়ে আসে। তাদের চোখে অপরাধী ওহি, কারণ সে আইন ভেঙেছে। দায়িত্বরত পুলিশ অফিসার নির্লিপ্ত ভঙ্গিতে ওহির হাতে জরিমানা স্লিপ ধরিয়ে দিয়ে বলে, পাবলিক প্লেসে এমন অশালীন ও আইন বিরোধী পোশাক বের হওয়ার জন্য অপরাধ বাস 5 বছরের 5,000 টাকা জরিমানা করা হলো। ওই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। আরও বলছি, এই গল্পের সাথে বাস্তবতার টানের নায়কটা একান্ত আমার মনের মতো চলবে। কেমন হলো কমেন্টে জানাবেন বেশি করে। গল্প প্রেসিডেন্ট ওয়াহিদ ইবনাস, পর্ব 5 চলবে।